শক্তিশালী সম্রাটকে ধরাশায়ী করার জন্য শত্রুপক্ষ গুপ্ত হাতিয়ার হিসেবে ২০ কন্যার ব্যবহার করত। ২০ কন্যা হলো এমন এক কন্যা যা তরোয়ালের থেকেও বেশি ধারালো, বিষধর সাপের থেকেও বেশি হিংস্র, বর্জ্যের মতো তার শরীরের তেজ। সে যেমন হয় অপ্সরার মতো সুন্দরী, তেমনি হয় সে বিষাক্ত হৃদয়ের অধিকারী। কিছু ভয়, কিছু রহস্য, কিছু কথা, কিছু ব্যথা, কিছুটা গোছানো আর কিছুটা কল্পনা নিয়ে আজকের গল্প ২০ কন্যা। বন্ধুরা, আমার চ্যানেলে গল্প শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প ২০ কন্যা। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটিকে ভালোভাবে অনুভব করার জন্য অবশ্যই হেডফোন ব্যবহার করুন। কাঞ্চীর রাজা হল বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য তার নিজের বাহুবলে এক বিশাল সাম্রাজ্য তৈরি করেছেন। বিক্রমাদিত্য গড়েছে বিশাল এক রণংদেহী সেনা। এই শক্তিশালী সেনার উপর ভর করেই তিনি একটার পর একটা রাজ্য জয় করেছেন। বাড়িয়েছেন তিনি তার রাজ্যের পরিধি। বহিঃ কোনো শত্রুও কাঞ্চীর রাজ্য আক্রমণ করতে ভয় পায় তার শক্তিশালী সেনা ও উন্নত হাতিয়ারের জন্য। বিক্রমাদিত্য যেমন ছিল শারীরিকভাবে শক্তিশালী, তেমনি ছিল কূটনৈতিক বুদ্ধিতে পারদর্শী। তিনি তার রাজ্যের বাইরে সর্বদা গুপ্তচর নিয়োগ করে রাখতেন। তিনি তার নিজের রাজ্যের সিংহাসনে বসেই তার রাজ্যের শত্রুর সব খবরাখবর পেয়ে যেতেন। তার এই দূরদৃষ্টির জন্য তার ভয়ে শত্রুরা তাকে এড়িয়ে চলত। বিক্রমাদিত্য শক্ত হাতে তার রাজ্য পরিচালনা করত। সময়ের কাঁটা সবসময় এক ঘরে থেমে থাকে না। জলের স্রোতে গঙ্গার এক পার যেমন ভাঙে, তেমনি অন্য পার করে। পৃথিবীতে যেমন দিন আছে, তেমনি আছে রাত। সময়ের স্রোত সর্বদা একইভাবে প্রবাহিত হয় না। রাজা বিক্রমাদিত্যের বয়স বেড়েছে, বৃদ্ধ হয়েছেন তিনি। শরীরে তার ঘুম ধরেছে। রাতে ঠিকমতো ঘুম হয় না তার। ঠিকমতো করে দুবেলা দুটো খেতেও পারেন না তিনি। সর্বদা তার মনে একটা ভয় ঘুরে বেড়ায়। মাঝে মধ্যে শ্বাস প্রশ্বাস নিতেও সমস্যা হয়। বেশি কথা বলতে গেলে হাঁপ ধরে। সে বুঝতে পারছে তার জীবন শেষের পথে। রাজা বিক্রমাদিত্যের বয়স বাড়তে বাড়তে ৬৫-তে এসে থেমেছে। বৃদ্ধ রাজা অন্তিম সময়ের আগে সব কিছু গুছিয়ে নিয়েছে। বিক্রমাদিত্যের ছেলে চন্দ্রনাথ তার আধারের দুলাল, তার চোখের মণি। চন্দ্রনাথের রাজ্য অভিষেক হয়েছে। চন্দ্রনাথ কাঞ্চীর রাজ্যের সিংহাসনে বসেছে। বাবার মতনই তেজি, ক্ষত্রিয়, অস্ত্রশস্ত্রে পারদর্শী হল রাজা চন্দ্রনাথ। বিক্রমাদিত্যের শরীর খারাপ হতে হতে তিনি বিছনায় পড়েছেন। তৃষ্ণা নিবারণের জন্য সামনের টেবিলে থাকা গ্লাসের জলটা পর্যন্ত তার নেয়ার ক্ষমতা নেই। বিক্রমাদিত্যর শরীর বিধ্বস্ত। কবিরাজের ওষুধও তার শরীরে কোনো কাজ করছে না। এই মরণ রোগের যন্ত্রণায় তার শরীর কাহিল। এই শারীরিক যন্ত্রণায় বিক্রমাদিত্য ছটফট করে। এই শারীরিক যন্ত্রণার তীব্রতা এতটাই বেড়েছে যে সে চিৎকার করে ওঠে। আর তার যন্ত্রণার চিৎকার সারা রাজমহলের অন্তর্মহল পর্যন্ত গুঞ্জিত হতে থাকে। এই কঠিন রোগ বিক্রমাদিত্যকে শারীরিকভাবে কাহিল করে দিতে পেরেছে, তাকে পঙ্গু করে দিয়েছে। কিন্তু বিক্রমাদিত্যের বুদ্ধিকে পঙ্গু করতে পারেনি তার কূটনৈতিক বুদ্ধির পথে বাধা সৃষ্টি করতে। সেই শারীরিকভাবে অসুস্থতার কারণে শয্যাগত হয়েও বিক্রমাদিত্য অনুভব করতে পারছে তার সাথে ষড়যন্ত্র হচ্ছে। তাকে ষড়যন্ত্রের জালে জড়িয়ে ফেলা হয়েছে। এক বিরাট বড় বিপদের গন্ধ পাচ্ছে বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য শারীরিকভাবে এখন পঙ্গু। সে চাইলেই এই ষড়যন্ত্রের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে না। কিন্তু এই ষড়যন্ত্রের পিছনে যে কাঞ্চীর রাজ্য ধ্বংস হয়ে যাবে আর তার সন্তান চন্দ্রনাথ
এই ষড়যন্ত্রের শিকার হবে। বিক্রমাদিত্যের কথাটা ভাবা মাত্রই তার মনটা কেমন হু হু করে ওঠে। বিক্রমাদিত্য তার কক্ষে পাহারাগত সেনাকে হুকুম দেয়, চন্দ্রনাথের সাথে আমি এক্ষুনি দেখা করতে চাই, ওকে আমার কক্ষে আসতে বলো। জো হুকুম মহারাজ। আজ্ঞার বশে মাথা নত করে চলে যায় সেই সিপাই। চন্দ্রনাথ এসেছে বিক্রমাদিত্যের সামনে। ঝাড়বাতির আলোটা হাওয়ায় দুলছে। চন্দ্রনাথের মুখে একটা বড় জিজ্ঞাসার চিহ্ন। কেন এত রাতে তার বাবা তাকে তলব করেছেন? চন্দ্রনাথ সামনের সিংহাসনে কেদারাটা টেনে নিয়ে বাবার বিছনার সামনে বসেছে। বিক্রমাদিত্যের শরীরে শত যন্ত্রণা নিয়েও সে চিৎকার করে বলে ওঠে, একান্ত। রাজকক্ষে যেসব দাস দাসী রাজার সেবা করছিল, যেসব সেনা রাজকক্ষে পাহারা দিচ্ছিল, তারা সবাই বিক্রমাদিত্যের মুখ থেকে একান্ত শব্দটা শুনেই চন্দ্রনাথ ও বিক্রমাদিত্যকে সেই কক্ষে একা রেখে ঘর থেকে সবাই বেরিয়ে যায়। এখন এই রাজকক্ষে রয়েছে শুধুমাত্র চন্দ্রনাথ ও বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য চন্দ্রনাথের চোখে চোখ রেখে বলতে শুরু করে, চন্দ্রনাথ, আমরা ঘোর ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছি রে বাবা। আমার শারীরিক অসুস্থতা, যাতে আমি এখানে মাথা না গলাতে পারি, ঘোড়ার রাস্তা বলে হঠাৎ আগুন লেগে যাওয়া, অস্ত্র ভাণ্ডার থেকে অস্ত্র চুরি হয়ে যাওয়া, অগণিতি হাতি মরে যাওয়া, আর তাছাড়া সেনা ছাউনিতে সেনাদের মধ্যে এক মহামারী রোগের তাণ্ডবে আমাদের শক্তিশালী সেনাদলকে অনেকটা ভিতর থেকে ভঙ্গুর করে দিয়েছে। আমার বিচার বুদ্ধি বলছে এর ভিতরে বিরাট এক ষড়যন্ত্র আছে। শত্রু নিজে থেকে আত্মগোপন করে আমাদের যুদ্ধের শক্তিশালী পরিকাঠামোটাকে দুর্বল করে দিচ্ছে। চন্দ্রনাথ, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি শত্রুদল আমাদের রাজ্য আক্রমণ করার জন্য ঘুঁটি সাজাচ্ছে। চন্দ্রনাথ, আমি যে বিশাল সাম্রাজ্য তৈরি করেছি, এর পিছনে শুধুমাত্র আমার নেতৃত্বই নয়, আছে এক মায়াবী শক্তি। যতবার যুদ্ধ হয়েছে, প্রতিটা যুদ্ধে আমি বীরের মতো জিতেছি। যুদ্ধক্ষেত্রে কোনো শত্রু আজ পর্যন্ত আমার শরীর থেকে এক বিন্দু রক্ত পর্যন্ত বার করতে পারেনি। এর পিছনে শুধুমাত্র আমার বীরত্বই নেই, আছে এক আশীর্বাদ। আমার বয়স তখন 18 কি 17 হবে। আমি শিকারের জন্য ঘুরে বেড়াচ্ছি কৃষ্ণপুরের জঙ্গলে। কোনো শিকার না পেয়ে হন্তদন্ত হয়ে ঘুরতে ঘুরতে আমি এক শ্মশান দেখতে পাই। সেই শ্মশানে ছিল এক নাগা সাধু, তার নাম পাগলা চাঁদ। এই পাগলা চাঁদ অঘরীর মতো জীবনযাপন করত। জ্বলন্ত চিতা থেকে মানুষের পোড়া মাংস গ্রাস করত, সব সাধনা করত। তান্ত্রিক শক্তির জাদুকর ছিলেন এই পাগলা চাঁদ। তন্ত্রশক্তিতে এতটাই মাহির ছিলেন যে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তাই লোকে ওকে পাগলা বাবা বা পাগলা চাঁদ বলতো। তারামায়ের আশীর্বাদপ্রাপ্ত এই পাগলা চাঁদের শরণাপন্ন হয়েছিলাম আমি। তাকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল আমার। তার প্রতি আমি আকৃষ্ট হই। আমি একজন নিজে রাজা হয়েও সেই মানুষটার কাছে একটা ছোট্ট পিপিলিকার মতো ক্ষুদ্র জীব ছিলাম। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য তার কাছে ছিল ছাই ভস্মের মতো। তাকে যত দেখতাম তত অবাক হতাম। এইভাবেও কোনো মানুষ বাঁচতে পারে আমার জানা ছিল না। আমার কাছে তিনি ছিলেন মানুষ রূপী দেবতা। আমি তার এক প্রিয় ভক্ত হয়ে উঠি। আমি নিজে হাতে তার সেবা শুশ্রূষা করতে থাকি। তাকে আমি আমার নিজের পিতার মতনই ভক্তি করতাম, ভগবানের মতনই তাকে শ্রদ্ধা করতাম। রাজভবন ছেড়ে সবসময় তার পদতলে পড়ে থাকতাম। তিনি আমার ব্যবহার থেকে এতটাই মুগ্ধ হন, তিনি আমায় মাথায় হাত রেখে আশীর্বাদ দেন। তিনি আমায় বলেন,
সাধু সন্ন্যাসী হওয়ার জন্য তোর জন্ম হয়নি। তুই তো রাজ্যে ফিরে যা, রাজকর্মে মন দে, ওটাই তোর নিয়তি। আমার মন সাথ না দিলেও আমি ফিরে আসি রাজভবনে, কিন্তু তার থেকে সেই প্রাপ্ত আশীর্বাদ আমাকে তার ছত্র ছাওয়ায় রেখেছিল। যুদ্ধক্ষেত্রেই হোক বা রাজদরবারই হোক, আমাকে কোনো শত্রুপক্ষ ছলে বলে কৌশলে কোনোভাবেই পরাজিত করতে পারত না। এমনকি আমার শরীরে কোনো আঁচ পর্যন্ত আসতে পারত না। তার আশীর্বাদের মহিমা প্রতিটা ক্ষণে ক্ষণে, প্রতিটা সফলতার সাথে অনুভব করতে পারতাম। কিন্তু ওই তান্ত্রিক পাগলাচাঁদ আমাকে আশীর্বাদ দেওয়ার সাথে সাথে একটা নিষেধাজ্ঞাও দিয়েছিল। আমাকে একটা পথে যেতে বারণ করেছিল, কিন্তু একমাত্র আমার নিজস্ব ভুলে তার নিষেধাজ্ঞা আমি শুনিনি। তার বারণ করা গণ্ডি আমি পার করেছি। এর জন্য আমি নিজে দায়ী, একমাত্র আমি নিজে দায়ী রে বাবা। আর আমার নিজের করা ভুলের শাস্তি শুধু যে আমি পাবো তাই না, এই কাঞ্চির রাজ্যও ধ্বংস হয়ে যাবে। এমনকি এই ভুলের শিকার তোকেও শেষ করে দেবে রে বাবা। এক বিরাট ষড়যন্ত্রের জলে আমরা সবাই জড়িয়ে পড়েছি রে বাবা। আর এখন এই মুহূর্তে একমাত্র আমাদের এই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে পারে পাগলাচাঁদ, ওই তান্ত্রিক। চন্দ্রনাথ, তুই ওই তান্ত্রিকের কাছে যা, ওনাকে তুই সব কথা খুলে বল। উনি ঠিক একটা না একটা রাস্তা দেখাবেই দেখাবে। তবে পাগলাচাঁদ হলো একটু কঠিন মনের মানুষ। ও সহজে কাউকে সহযোগিতা করতে চায় না। মুখের ভাষা খুব খারাপ, গালাগালি দেয়। সহজ কথায় বলতে গেলে ও পুরোপুরি পাগল। খুব রেগে গেলে চেলা কাঠ নিয়ে মারতে আসে। সে তার তন্ত্র শক্তি থেকে পাওয়া আশীর্বাদ কাউকে দান করতে চায় না। আর একবার যদি তার আশীর্বাদ প্রাপ্ত হাত তোর মাথার উপর পড়ে, স্বর্গ থেকে নারায়ণ সেনা আসলেও তোকে পরাজিত করতে পারবে না। ওই পাগল তান্ত্রিকের হাতে তুই মার খেয়ে মরে যাবি তবু ভালো, কিন্তু ওর আশীর্বাদ না পেয়ে তুই ওই কাঞ্চির রাজ্যে ফিরবি না। নয়তো চোখের সামনে সব কিছু শেষ হয়ে যাবে। আর দেরি নয়, তুই এক্ষুনি যা ওই তান্ত্রিকের কাছে। বাবার কথা মতো চন্দ্রনাথ সেই রাতেই বেরিয়ে পড়ে কৃষ্ণপুরের জঙ্গলের উদ্দেশ্যে। চন্দ্রনাথ আজ কোনো রাজার বেশে নয়, সাধারণ এক প্রজার মতনই তার পোশাক পরিচ্ছদ। দ্রুত গতিতে তার ঘোড়া ছুটছে রাতের অন্ধকারকে ভেদ করে। মাঝে মধ্যেই পেঁচার ডাক রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছে। দুদিন পথ চলার পর ক্লান্ত শরীর নিয়ে চন্দ্রনাথ পৌঁছায় কৃষ্ণপুরের জঙ্গলে। ঘন জঙ্গলের ভিতর দিয়ে চন্দ্রনাথের ঘোড়া এগিয়ে যায় শ্মশান পথের দিকে। চন্দ্রনাথ শ্মশানে এসে দেখে এক জ্বলন্ত চিতার উপর এক সাধু বসে ধ্যান করছে। তার মাথায় রয়েছে সাদা জটা, কপালে হলুদ আর লাল চন্দনের তিলক, শরীরে কোনো বস্ত্র নেই, নগ্ন শরীর। চিতার আগুনে বসে ধ্যানমগ্ন রয়েছেন সেই সাধু। অথচ ওই চিতার আগুন তাকে স্পর্শই করছে না, আর ওই সাধুকে পাহারা দিচ্ছে কতগুলো কালো কুকুর। চন্দ্রনাথের বুঝে নিতে অসুবিধা হয় না যে এই সাধুই হলো পাগলাচাঁদ। চন্দ্রনাথ অপেক্ষা করতে থাকে ওই সন্ন্যাসীর কখন ধ্যান ভাঙবে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ওই সন্ন্যাসীর ধ্যান ভাঙে। চন্দ্রনাথ ছুটে যায় তার কাছে, হাত জোর করে প্রণাম করে তাকে। চন্দ্রনাথ কিছু বলার আগেই পাগলাচাঁদ চিৎকার করে বলে ওঠে, কি করতে এসেছিস এখানে? আমার থেকে সাহায্য ভিক্ষা করতে? চলে যা, চলে যা এখান থেকে, আমি তোকে কোনো সাহায্য করব না। চন্দ্রনাথ বলে, বাবা বাবা তুমি সাহায্য না করলে আমি কোথায় যাব? তুমি অন্তর্যামী, তুমি এই বিপদে সাহায্য না করলে আমরা যে সব ভেসে যাব। পাগলাচাঁদ মুখ বেঁকিয়ে বলে ওঠে, তোরা মর, তোরা মর, তোদের মরাই দরকার। সাত করে এসেছে আমার কাছে, আমি ওদের বাঁচাবো, যত সব পাপীর দল। চন্দ্রনাথ বলে, বাবা আমি আমি বিক্রমাদিত্যের ছেলে চন্দ্রনাথ,
আমাদের কাঞ্চি রাজ্য এক ষড়যন্ত্রের শিকার হয়েছে। তো আমি কি করতে পারি? আমি কি তোদের সব ঠেকা নিয়ে বসে আছি নাকি? তোর বাপ এসেছিল, এখন আবার তুই এসেছিস, তারপরে আবার তোর ছেলে আসবে। তোর গোষ্ঠী শুদ্ধ মানুষকে উদ্ধার করার জন্য আমি বসে আছি নাকি? চন্দ্রনাথ বলে, বাবা আমি নিরুপায় বাবা। যা এখান থেকে চলে যা। আমার মাথা গরম করাস না। ওই পোড়া গরম চেলা কাঠ দিয়ে তোকে মারবো, তোকে শেষ করে ফেলবো। চলে যা এখান থেকে। তাই বরং মারো বাবা, আমায় তুমি তাই বরং মারো। তোমার হাতে মরতেও রাজি আছি, কিন্তু আমি খালি হাতে ফিরবো না বাবা। ও, তোর বাপ তোকে শিখিয়ে পাঠিয়েছে না? ভেবেছে এমনি করে কথা বলবি আর আমি গলে যাব। যদি এমনি ভেবে থাকিস, তোর ভাবনায় ভুল আছে। এখান থেকে বেরিয়ে যা তুই। চন্দ্রনাথ পাগলা চাঁদের পা ধরে আকুতি বিনতি করতে থাকে। চন্দ্রনাথ বলে, বাবা তুমি আমাদের রাস্তা দেখাও, আমরা যে অন্ধকারে পথ হারিয়ে বসে আছি। সর 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 এখান থেকে, সর বলছি। যত সব পাপীর দল। চন্দ্রনাথের বুকে এক লাথি মেরে চন্দ্রনাথকে দূরে সরিয়ে দেয় পাগলা চাঁদ। তারপর হন হন করে হেঁটে তার কুঠিরে ঢুকে দরাম শব্দ করে দরজাটা বন্ধ করে দেয়। চন্দ্রনাথ অপেক্ষা করতে থাকে কখন পাগলা চাঁদ আবার কুঠির থেকে বাইরে বেরিয়ে আসবে। চন্দ্রনাথ শ্মশানের সামনে একটা বট গাছের তলায় বসে থাকে। ঘণ্টাখানেক বসে থাকার পর চন্দ্রনাথের অনুভূতি হয় তার মাথার উপর দিয়ে সরসর করে কি যেন একটা নামছে। চন্দ্রনাথ চোখ তুলে দেখে তার মাথার উপর দিয়ে এক বিষধর সাপ নামছে। সেই সাপের ফসফস গোঙানির শব্দে শরীরে রক্ত শীতল হয়ে যাওয়ার উপক্রম। চন্দ্রনাথ পাথরের মূর্তির মতো বসে থাকে। সাপটা কিছুক্ষণ চন্দ্রনাথের সারা শরীরে ঘোরাঘুরি করার পর আবার নিজে থেকেই নেমে যায়। গাছের ছাওয়ায় চন্দ্রনাথের ক্লান্ত শরীরে ঘুমের ঝিমুনি আসে। দুটো চোখের পাতা এক করতে যাবে এমন সময় চন্দ্রনাথ একটা বাঘের আর্তনাদ শুনতে পায়। চন্দ্রনাথ দেখতে পায় একটা বাঘ তার হিংস্র দাঁত নিয়ে ছুটে আসছে তার দিকে। চন্দ্রনাথের কাছে কোনো অস্ত্র নেই, আর বাঘের সাথে লড়াই করার মতো তার মানসিকতাও নেই। চন্দ্রনাথ ভাবে পাগলা চাঁদের আশীর্বাদ না পেলে এমনিতেও তাকে মরতে হবে, তার থেকে বরং বাঘের পেটে যাওয়া অনেক সেও। বাঘের তো ক্ষুধা নিবারণ হবে। বাঘটা ছুটে আসে চন্দ্রনাথের দিকে। বাঘটার চোখগুলো জল জল করে ওঠে, মুখ দিয়ে লালা ঝরে পড়ে। চন্দ্রনাথ নিশ্চুপ হয়ে বসে থাকে। ছুটে আসা বাঘটা চন্দ্রনাথের খুব কাছে এসে থেমে যায়। কিছুক্ষণ আর্তনাদ করার পর বাঘটা শান্তশিষ্ট হয়ে যায়। তারপর জঙ্গলের ভিতরে গিয়ে বাঘটা কোথায় যেন হারিয়ে যায়। চন্দ্রনাথের বড় খটকা লাগে। হঠাৎ সারা আকাশ কালো মেঘে ছেয়ে ওঠে। এক কাল বৈশাখী ঝড় ওঠে। চন্দ্রনাথের আশেপাশে গাছের ডাল ভেঙে দুমদাম শব্দ করে পড়তে থাকে। এক বিকট বাজ পড়ে পাশের জঙ্গলে। বর্জ্য বিদ্যুতের আগুনে শুকনো পাতা দাউ দাউ করে জ্বলে ওঠে। ঝড়ের হাওয়ায় সেই আগুন দাবানলের রূপ নেয়। দাবানলের আগুন ছুটে আসে চন্দ্রনাথের দিকে। ওই দাবানলের আগুন যেন চন্দ্রনাথকে বলছে, এই জঙ্গল ছেড়ে তুই পালিয়ে যা। কিন্তু চন্দ্রনাথ হার মানার পাত্র নয়। চন্দ্রনাথ নিঃসুপ হয়ে বসে থাকে সেই বট গাছের তলায়। আগুনের জ্বলন্ত প্রবাহ ছুটে আসে তার দিকে। আবার মেঘের গর্জন শোনা যায়। আকাশ ছিঁড়ে বৃষ্টি নেমে আসে। ঠান্ডা শীতল জলকণা চন্দ্রনাথের ক্লান্ত শরীরে শীতের অনুভূতি সৃষ্টি করে। দুদিন খাওয়া নেই, দুদিন ঘুমোনো নেই। ক্লান্ত শরীরে জলে ভিজে চন্দ্রনাথ বট গাছের তলায় শুয়ে জ্বরে কাঁপছে। হঠাৎ একটা গরুর গাড়ির কচকচ শব্দে চন্দ্রনাথের টনক নড়ে। চন্দ্রনাথ দেখে এক বয়স্ক বৃদ্ধ লোক গরুর গাড়ি করে একা একটা মৃতদেহ নিয়ে এসেছে। বৃদ্ধ লোকটা চন্দ্রনাথের কাছে এসে বলল, বাবা, আমাকে একটু কাঠ কেটে দেবে বাবা? আমার স্ত্রী মারা গেছে কলেরায়, এই জন্য কেউ মৃতদেহটাকে বহন করতে চায়নি কলেরার ভয়ে।
তুমি একটু আমাকে সহযোগিতা করবে? ওই গরুর গাড়ি থেকে আমার স্ত্রীর মৃতদেহটা একটু নামিয়ে দেবে বাবা, আর কতগুলো একটু কাঠ কেটে দেবে বাবা। চন্দ্রনাথ মুখ ফুটে বলে ওঠে, হ্যাঁ অবশ্যই সহযোগিতা করব বাবা। চন্দ্রনাথ গরুর গাড়ি থেকে শুকনো কাঠ নামায়, তারপর কুড়ুল দিয়ে সেই সব কাঠ চিরে চিতা তৈরি করে। চন্দ্রনাথ কোলপাজা করে গরুর গাড়ি থেকে মৃতদেহটাকে তুলে নিয়ে এসে শুকনো কাঠের চিতায় শোয়ায়। বৃদ্ধ সেই লোকটি তার স্ত্রীর মুখে আগুন দেয়। রাজা চন্দ্রনাথ একটা বাঁশ নিয়ে মৃতদেহটাকে খুঁচিয়ে খুঁচিয়ে পোড়াতে থাকে। রাজা চন্দ্রনাথ ডুমের কাজ করছে। নিয়তির জালে কোথা থেকে কোথায় এসেছে সেই বৃদ্ধ লোকটি মোড়া পুড়িয়ে গরুর গাড়ি নিয়ে চলে গেছে। চন্দ্রনাথ বসে আছে বট গাছের তলায়। কুঠির থেকে বেরিয়ে আসে পাগলা চাঁদ। চন্দ্রনাথ পাগলা চাঁদকে দেখতে পেয়েই ছুটে আসে তার কাছে। বাবা বাবা, তুমি আমাকে উদ্ধার করো বাবা। অনেক দূর থেকে অনেক আশা নিয়ে এসেছি আমি তোমার কাছে। আমি তোমার আশীর্বাদ না নিয়ে ফিরবো না বাবা। ওই ষড়যন্ত্রের জালে আটকে মরার থেকে তোমার কাছে মরা অনেক সেও বাবা। এই বলে পাগলা চাঁদের পায়ের কাছে চন্দ্রনাথ মাথা ঠুকতে থাকে। বারবার মাথা ঠুকতে ঠুকতে চন্দ্রনাথের মাথা ফেটে রক্ত বেরিয়ে পাগলা চাঁদের পায়েতে এসে পড়ে। পাগলা চাঁদের শক্ত কঠিন হৃদয়ে চির ধরে, তার মন গলে যায়। পাগলা চাঁদ বলে, তুই খুব জেদি, ঠিক তোর বাপের মতন। তুই যা, নদীতে গিয়ে স্নান করে আয়। আমি আতপ চালের ভাত রাঁধছি, দুটো খেয়ে তারপর কথা হবে। চন্দ্রনাথ জঙ্গলের পথ ধরে নদীর দিকে এগিয়ে যায়। জঙ্গলের পথ ধরে যেতে যেতে চন্দ্রনাথ দেখতে পায় এক বৃদ্ধ ভিখারি মহিলা। ওই বৃদ্ধ ভিখারি মহিলা বলে, বাবা দুটো খেতে দে না রে বাবা, কদিন কিছু খাইনি রে, না খেয়ে পেটটা বড় শুকিয়ে গেছে রে বাবা। চন্দ্রনাথ বলে, মা আমার তো তোমায় খেতে দেওয়ার মতো কিছু নেই। তুমি ডালিম খাবে? ওই দেখো গাছে ডালিম ধরে রয়েছে, তুমি খাবে? তুই বেটা তোর মাকে যা খাওয়াবি তোর মা তাই খাবে। চন্দ্রনাথ ডালিম গাছ থেকে ডালিম পেড়ে ওই বৃদ্ধর হাতে দেয়। ওই বৃদ্ধ ভিখারি তৃপ্তি করে ডালিমগুলো খেতে থাকে। চন্দ্রনাথ নদীতে স্নান করতে নামবে। এমন সময় সে দেখতে পায় নদীতে এক মহিলা স্নান করছে। নদীর পাড়ে এক গাছের উপর তার পোশাক খুলে রেখেছে। সেই মহিলার চোখে চোখ পড়লেই চন্দ্রনাথের শরীর কেঁপে ওঠে। এত সুন্দর, এত আপ্লুত চোখ সে কোনোদিন দেখেনি। স্বর্গের অপ্সরা যেন পৃথিবীতে নেমে এসেছে। সেই কন্যার চোখে চোখ পড়লেই যে কেউ ওই কন্যার প্রেমে পড়ে যাবে। হঠাৎ একটা কালো পিঁমড়ে চন্দ্রনাথকে কামড়ে দেয়। চন্দ্রনাথের টনক নড়ে। চন্দ্রনাথ নদীর ঘাট থেকে দূরে সরে আসে। চন্দ্রনাথ দূরে অপেক্ষা করতে থাকে। ওই মহিলা স্নান হয়ে গেলে তারপর সে স্নান করতে যাবে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও সেই মহিলাটি নদীর ঘাট থেকে আর ফিরে আসে না। চন্দ্রনাথ বাধ্য হয়ে আবার নদীর ঘাটে যায়। চন্দ্রনাথ গিয়ে দেখে সেখানে কেউ নেই। নদীর ঘাট পুরো ফাঁকা। চন্দ্রনাথের আশ্চর্য লাগে। চন্দ্রনাথ নদীর জলে স্নান করে নেয়। চন্দ্রনাথ নদী থেকে স্নান করে ফিরে আসছে জঙ্গলের পথ দিয়ে। আস্তে আস্তে সে থমকে দাঁড়ায়। সে কিছুক্ষণ আগে দেখে গেছে এই পিপুল গাছের নিচে একটা বৃদ্ধ মহিলা ভিক্ষা করছিল, অথচ এখন সে নেই। চন্দ্রনাথের মনে কিছু প্রশ্ন জাগে। সেগুলো হলো, কৃষ্ণপুরের জঙ্গলে ঢোকার সময় সে দেখেছে এখানে কোনো জনবসতি নেই, আর এই জঙ্গলে একা ওই বৃদ্ধ মহিলা ভিক্ষা করছে। কিন্তু এখানে কেই বা তাকে ভিক্ষা দেবে? এখানে তো কোনো মানুষই তো যাওয়া আসা করে না। দ্বিতীয়ত, নদীতে স্নান করতে আসা সেই কন্যা, যে নদীতে স্নান করতে এসে অদৃশ্য হয়ে যায়। তৃতীয়ত, ঝড় বৃষ্টি, আবহাওয়ার পরিবর্তন, আর সব থেকে বড় কথা সেই হিংস্র বাঘ, যে চন্দ্রনাথকে কোনো চোখ না পৌঁছে আবার দিব্যি চলে যায়। তাহলে এসবগুলো হলো সবই অদৃশ্য এক মায়া, যা পাগলা চাঁদ সৃষ্টি করেছে চন্দ্রনাথকে পরীক্ষা করার জন্য।
পাগলাচাঁদ অদৃশ্য এক মায়াবী শক্তির ছদ্মবেশে বারবার চন্দ্রনাথকে পরীক্ষা করেছে। চন্দ্রনাথ এই শক্তির অধিকারী হতে পারবে কিনা। পাগলাচাঁদের সমস্ত পরীক্ষায় যখন চন্দ্রনাথ উত্তীর্ণ হয়েছে, তখন চন্দ্রনাথের ডাকে সাড়া দিয়েছে পাগলাচাঁদ। চন্দ্রনাথ স্নান করে এসেছে পাগলাচাঁদের কুঠিরে। পাগলাচাঁদ পদ্ম পাতায় আতপ চালের ভাত, ঘি আর আলু ভাতে চন্দ্রনাথকে খেতে দেয়। চন্দ্রনাথের দুদিন খাওয়া নেই। চন্দ্রনাথ খুব তৃপ্তি করে সেই খাবার খায়। পাগলাচাঁদ বটগাছের তলায় পঞ্চমুণ্ডির আসনের ওপর বসেছে। সামনে একটা তারা মায়ের মূর্তি। চন্দ্রনাথ রয়েছে তার সামনে। পাগলাচাঁদ বলল, বল, তোর কি জিজ্ঞেস আছে আমার কাছে? চন্দ্রনাথ বলে, বাবা, আমাদের কাঞ্চি রাজ্যের ষড়যন্ত্রের পিছনে কার হাত রয়েছে? পাগলাচাঁদ বলতে শুরু করে, শোন তাহলে, আমি তোকে সব প্রথম থেকে বলি। তোর বাবা বিক্রমাদিত্য এসেছিল আমার কাছে আমার শিষ্য হওয়ার জন্য। ওর তখন বয়স অল্প, শরীরে খুব জেদ, যেটা বলবে সেটাই করবে। কিন্তু ভগবান সবাইকে একটা নিয়তি দিয়ে পাঠিয়েছে। প্রতিটা মানুষ হলো এই নিয়তির দাস। আমরা যতই চেষ্টা করি না কেন, কিন্তু নিয়তির বাইরে বেরোতে পারি না। ভগবান যে আমাদের খুঁটি পুঁতে দিয়েছে, সেই খুঁটি তোলার ক্ষমতা আমার নেই রে বাপ। কিন্তু বিক্রমাদিত্য আমাকে খুব ভালোবাসতো, খুব শ্রদ্ধা করত। ওর ভক্তি আমার প্রতি ছিল অটুট। তুই তোর ভগবানকে যতই দামি পোশাক দিস না কেন, যতই দামি মিষ্টি দিস না কেন, তোর মধ্যে যদি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা না থাকে, সেই ভগবান পাথরের মূর্তির সমান। কিন্তু তোর মধ্যে ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস যদি অটুট থাকে, তাহলে সেই পাথরের গড়া মূর্তি ভগবান তোর সাথে কথা বলবে। যাকে সেসব কথা। বিক্রমাদিত্যের শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসায় আমার কঠিন হৃদয় মোমের মতো বলে যায়। একদিন ওকে আমি কাছে টেনে নিয়ে এসে বলি, শোন বিক্রম, তুই কাঞ্চির রাজ্যে ফিরে যা। তোর বাপ মা তোর মুখ চেয়ে বসে আছে। তুই রাজার বেটা, তুই রাজধর্ম পালন কর। আমি তোকে আশীর্বাদ দিলাম। কোনো যুদ্ধক্ষেত্রে কোনো শত্রু ছলে বলে কৌশলে তোর শরীরে একটু আঁচড় পর্যন্ত দিতে পারবে না। কিন্তু অগ্নি সাক্ষী করা নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সাথে তুই শারীরিক সম্পর্ক করবি না, তাহলে কিন্তু আমার আশীর্বাদ তোর কোনো কাজে লাগবে না। বিক্রমাদিত্য আমার আশীর্বাদে তুষ্ট হয়ে বিরাট এক সাম্রাজ্য তৈরি করে। প্রজাদের প্রতি তার দয়ালু মানসিকতা, অন্যায়ের প্রতি সঠিক বিচারধারা, ন্যায়পরায়ণতা তাকে এক প্রজাবৎসল রাজা তৈরি করেছিল। কিন্তু বিক্রমাদিত্যের সিংহাসন দখল করার জন্য শত্রুর অভাব ছিল না। শক্তিশালী সম্রাট বিক্রমাদিত্যকে কিভাবে পরাজয় করা যায়, তার জন্য শত্রুপক্ষ সাম দাম দণ্ড ভেদ নীতি প্রয়োগ করেছে। বিক্রমাদিত্যের শত্রু রাজ্যগুলো একত্র হয়ে এক ষড়যন্ত্রের জাল বুনেছে, তৈরি করেছে ২০ কন্যা। ২০ কন্যা হলো এমন এক কন্যা যাকে খুব অল্প বয়স থেকে ২০ বৃক্ষের ফল খুব সীমিত পরিমাণে খাওয়ানো হতো। বয়স বাড়ার সাথে সাথে সেই কন্যার ২০ ফল খাওয়ার পরিমাণও বাড়তে থাকতো। যখন সেই ২০ কন্যা যৌবনা হতো, তখন তাকে দেয়া হতো সাপের বিষ। ওই ২০ কন্যা কোনো সাপকে যদি কামড়ে দেয়, তাহলে ওই সাপটা মারা যাবে, কিন্তু ২০ কন্যার কিচ্ছু হবে না। ২০ কন্যাকে ব্যবহার করা হয় গুপ্ত হাতিয়ার হিসেবে। এই ২০ কন্যা কোনোদিন সন্তান ধারণ করতে পারবে না, কোনোদিন মা হতে পারবে না। এই ২০ কন্যার সাথে যদি কোনো পুরুষ সম্পর্ক তৈরি করে, তাহলে সেই পুরুষ মারা যায় ওই ২০ কন্যার বিষের প্রভাবে। এই শত্রুর দ্বারা তৈরি ২০ কন্যাকে কাঞ্চি রাজ্যে প্রবেশ করানো হয়েছে। আর এই ২০ কন্যার সৌন্দর্য রূপের আকর্ষণে বিক্রমাদিত্য আমার বারণ করা সত্ত্বেও, আমার নিষেধাজ্ঞাকে অমান্য করে সেই ২০ কন্যার সাথে রাতের অন্ধকারে সম্পর্ক করেছে।
বিষ কন্যা ছোবলে কেউ বেঁচে থাকে না, কিন্তু তোর বাপ বেঁচে আছে, মরণ যন্ত্রণা ভোগ করছে, কারণ আমার আশীর্বাদ ওর সাথে ছিল। চন্দ্রনাথ তন্ময় হয়ে শুনছিল পাগলা চাঁদের কথা। চন্দ্রনাথের মনে কিছু প্রশ্ন সংশয় হয়। চন্দ্রনাথ বলে, বাবা, তাহলে এই বিষকন্যা কে? আর অত দাস দাসীর মধ্যে আমি ওকে চিনব কি করে? পাগলা চাঁদ রেগে যায়। পাগলা চাঁদ চিৎকার করে বলে ওঠে, এটা তো তোর বাবা বলতে পারবে সে কার সাথে শুয়েছিল, তাই না? মাথাটা লজ্জায় নিচু হয়ে যায় চন্দ্রনাথের। চন্দ্রনাথ কিছুক্ষণ চুপ করে থাকার পর আবার প্রশ্ন করে, তাহলে এর সাথে আর কে কে যুক্ত আছে? পাগলা চাঁদ বলে, রাজনীতি বড় বিচিত্র জিনিস, এখানে কখন কে রং পাল্টায় সেটা বোঝা বড় কঠিন জিনিস। একজন বাইরের লোক রাজ দরবারে ঢুকে যাচ্ছে, দাস দাসী রূপ ধরে সব খবরাখবর চালান করে দিচ্ছে বাইরের শত্রুর পক্ষের কাছে। এখানে তোর নিজের কাকা যে মন্ত্রী পদ সামলাচ্ছে সেই তো প্রধান ষড়যন্ত্রের মালিক। তোর বাবা বিক্রমাদিত্যকে বিষ কন্যার কবলে মারবে বলে ষড়যন্ত্র তো সেই ঠিক করেছে। আর তোর বাবার মৃত্যু ঘটলে বাইরের শত্রু দিয়ে কাঞ্চি রাজ্য আক্রমণ করাবে। কাঞ্চির রাজ্য থেকে তোকে বাইরে নিয়ে এসে তোকে হত্যা করে সিংহাসনে বসতে চায়। এটাই তো কূটনীতি, এটাই তো রাজনীতি। বিরাট বড় এক সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে, আর এই সুড়ঙ্গর পথ দিয়ে অনায়াসেই বাইরে শত্রু কাঞ্চির রাজভবনে প্রবেশ করতে পারবে। চন্দ্রনাথের কাছে সব ষড়যন্ত্রের জট খুলে যায়। পাগলা চাঁদের আশীর্বাদপ্রাপ্ত হাত চন্দ্রনাথের মাথায় এসে পড়ে। পাগলা চাঁদের কাছে অনুমতি নিয়ে চন্দ্রনাথ বেরিয়ে পড়ে কাঞ্চির রাজ্যের উদ্দেশ্যে। চন্দ্রনাথ রাজভবনে এসে প্রথমে যায় তার বাবার কক্ষে। লজ্জা ঘৃণা ত্যাগ করে সব কথা খুলে বলে বিক্রমাদিত্যকে। বিক্রমাদিত্যের মুখ থেকে শুনে সেই বিষ কন্যার নাম। সেই বিষ কন্যার নাম হলো মিহিকা। চন্দ্রনাথ খুব গোপনে সুপরিকল্পিতভাবে কিছু সুপারদর্শী বিশ্বস্ত সেনা নিয়ে একটা দল তৈরি করে, আর এর খবর গুণাক্ষরেও কারোর কানে যাতে না পৌঁছায় তার জন্য গোপনীয়তার কঠোর ব্যবস্থা করে। চন্দ্রনাথের প্রথম লক্ষ্য হলো বিষকন্যা। চন্দ্রনাথের কাছে খবর আছে প্রতি রাতের দ্বিপ্রহরক্ষণে গুপ্ত রাস্তা দিয়ে সেই বিষকন্যা কাঞ্চির রাজ্যের বাইরে যায় রাজমহলের খবর শত্রুর পক্ষকে জানাতে। চন্দ্রনাথ ওত পেতে বসে থাকে কখন ওই বিষকন্যা মিহিকা রাজমহলের বাইরে বেরোবে। মিহিকা গুপ্ত রাস্তা দিয়ে ঘোড়ার পিঠে চেপে দ্রুত গতিতে ঘোড়া নিয়ে ছুটতে থাকে, আর মিহিকার পিছু নেয় রাজা চন্দ্রনাথ। চন্দ্রনাথ তীর ছোড়ে ঘোড়ার পিঠে বসেই সেই তীর লাগে মিহিকার ঘোড়ায়। ঘোড়া সমেত মিহিকা উল্টে পড়ে যায়। চন্দ্রনাথ তার ঘোড়ার লাগাম টানে, কোমর থেকে বার করে ধারালো তরোয়ালটা। তারপর ক্ষত্রিয় বীরের মতো চিৎকার করে বলে ওঠে, কোনো নারীর ওপর বীরত্ব দেখানো কোনো বীরের শোভা পায় না, কিন্তু তোমার মতো বিষকন্যা নারী জাতির অপমান। তুমি হলে ষড়যন্ত্রের গুপ্ত অস্ত্র, তোমাকে আমি শেষ করব। চন্দ্রনাথ তরোয়াল তুলে এগিয়ে যায় বিষকন্যার দিকে। ওই বিষকন্যা মিহিকা গলা উঁচিয়ে বলে ওঠে, তোর বংশকে শেষ করার জন্যই আমি প্রতিজ্ঞাবদ্ধ। তুই নারী ভেবে যেন আমাকে দুর্বল ভাবিস না। আমার শরীরে শেষ রক্তবিন্দু দিয়েও আমি লড়ে যাব। বিষকন্যা কখনো নিজের জন্য বাঁচে না। আমার উদ্দেশ্যই হলো তোকে বিনাশ করা। আমি তোকে শেষ না করে ছাড়বো না। বিষকন্যা তার বিষ মাখানো লালা রস তার ধারালো তরোয়ালে লাগিয়ে চন্দ্রনাথের দিকে ছুটে আসে। এই বিষ মাখানো তরোয়াল যদি চন্দ্রনাথের শরীরে কোনো ক্ষুদ্র আঘাতও সৃষ্টি করে, তবে সেই আঘাতে চন্দ্রনাথের মৃত্যু অবধারিত। চন্দ্রনাথ আগে থেকেই এর ব্যবস্থা করে রেখেছে। সারা শরীরে লোহার বর্মে তার ঢাকা,
মাথায় লোহার বর্ম মুকুট। চন্দ্রনাথ ও বিষকন্যার মধ্যে লড়াই হয়। চন্দ্রনাথের ধারালো তরোয়াল বিষকন্যার শরীর ভেদ করে দেয়। চন্দ্রনাথ তার কাকাকে নিয়ে শিকার করতে যাবার নামে জঙ্গলের ভিতরে তাকে হত্যা করে। তার কাকার মৃত শরীরটাকে বন্য হিংস্র প্রাণীর ভক্ষণের জন্য ছেড়ে দেয়। আর রাজসভায় এসে চন্দ্রনাথ বলে শিকার করতে গিয়ে তার কাকা বাঘের পেটে গেছে। যেসব শত্রু রাজ্যগুলো কাঞ্চির রাজ্যের বিপক্ষে গেছিল সেই সব রাজ্যগুলোতে কাঞ্চির রাজ্যের বিজয় পতাকা গেঁথে দেয় চন্দ্রনাথ। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পের লেখক ও গল্প পাঠে সংখ্যা নারায়ণ। বিষকন্যা ও বৃদ্ধ ভিখারির চরিত্রে রয়েছেন রীতা ঘোষ। বন্ধুরা, আজ তাহলে আসি, আবার দেখা হবে পরের রবিবার ঠিক রাত্রির 8:30টায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।